হ্যালো ফ্রেন্ডস, আই এম রাহুল অ্যান্ড ইউ আর ওয়াচিং ট্রুথ অফ ফিজিক্স। ভেক্টরের যে ক্লাস 3 এর ভিডিওটা ছিল সেখানে আমি ভেক্টর সাবট্রাকশন বা ভেক্টর বিয়োগ সম্বন্ধে আলোচনা করেছিলাম। তাছাড়াও তারপরে আমি ভেক্টর বিয়োগের কিছু স্পেশাল কেসেসও আলোচনা করেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি মূলত তিনটা টপিক কভার করব। 1 নাম্বার ভেক্টর বহুভুজ সূত্র অর্থাৎ ল অফ পলিগন, 2 নাম্বার ভেক্টর বিভাজন অর্থাৎ রেজলিউশন অফ ভেক্টরস, আর 3 নাম্বার এই ভেক্টর যে বিভাজন আছে এটারই একটা খুবই গুরুত্বপূর্ণ স্পেশাল কেস। তো এই যে কনসেপ্টগুলি আছে এগুলি কভার করার পরে এর পরবর্তী যে ভিডিওসগুলি হবে সেখানে আমি ভেক্টরের ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট এবং ভেক্টরের যে আরও যে কনসেপ্টগুলি আছে সেই সবগুলি কনসেপ্টগুলিকে ক্লিয়ার করব। তারপরে অ্যাট লাস্ট আমি ভেক্টরের যে ম্যাথামেটিক্যাল প্রবলেমসগুলি হবে সেই প্রবলেমসগুলিকে সলভ করব। তাহলে আমরা এবার দেখব ভেক্টরের বহুভুজ সূত্র। ভেক্টরের বহুভুজ সূত্রানুসারে যদি আমাদের কাছে 2 বা ততোধিক ভেক্টর এমন থাকে যার দ্বারা একটি বদ্ধ বহুভুজী শৃঙ্খল বা একটি বদ্ধ বহুভুজ, যেটা এইখানটায় দেখানো হচ্ছে, একটা বদ্ধ বহুভুজের ক্রমান্বয়ে গৃহীত বাহুগুলি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। অর্থাৎ একটি বদ্ধ বহুভুজে ক্রমান্বয়ে গৃহীত বাহুগুলি যদি ভেক্টরের মান ও দিককে নির্দেশ করে অনেকগুলি, তাহলে এই বহুভুজটার যে অন্তিম বাহুটা হবে, মানে এই বহুভুজটার ক্ষেত্রে ডিও যে বাহুটা আছে সেই বাহুটা বিপরীত ক্রমে গৃহীত ভেক্টরটি, মানে এই ভেক্টরটা, সেই বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটির দ্বারা যে ভেক্টরটি নির্দেশিত হবে সেইটাই হবে বাকি যে আমরা প্রথমে যে ভেক্টরগুলি কনসিডার করেছিলাম তাদের যোগফলের সমান। তো যে কোনো একটা বহুভুজ, এখানে পঞ্চভুজ আছে, এই পঞ্চভুজের এই 4টা যে বাহু আছে, এই 4টা বাহু এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর দ্বারা যদি ক্রমান্বয়ে আমরা গৃহীত করতে পারি, ক্রমান্বয়ে যদি সাজাতে পারি, তাহলে এই বহুভুজটার যে অন্তিম বাহুটা হবে ডিও বিপরীত ক্রমে যদি তাকে গৃহীত করা যায়, মানে এগুলার ডাইরেকশন হচ্ছে এই দিকে অ্যান্টি ক্লকওয়াইজ এ বি সি আর ডি, তাহলে এই বিপরীত ক্রমে এই ডিওর ডাইরেকশনটা যদি আমরা ক্লকওয়াইজ নিয়ে নিই, তাহলে এই ডিওর যে মান এবং যে তার দিক হবে সেইটাই নির্দেশ করবে আমাদের এই বাকি ভেক্টরগুলির সমষ্টি। তার মানে সোজা ভাষায় যদি বলা যায় এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, এটা আমাদের হয়ে যাবে এই ভেক্টরটাকে যদি আমরা দিই ই ভেক্টর, তাহলে ই ভেক্টর হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের ভেক্টরের বহুভুজ সূত্র। তাহলে এই বহুভুজ সূত্র যেটা আমি বললাম এটার আসলে গুরুত্বটা কি সেটা আমরা এখন বুঝি। সাপোজ আমাদের কাছে এরকম 4টা ভেক্টর দিয়ে দিল, আরবিট্রারি যে কোনো 4টা এরকম ভেক্টর দিয়ে দিল, তাহলে আমরা জানি যে এবার 4টা ভেক্টরের আমাদের বললো যে সমষ্টি কী হবে, মানে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস ইকুয়াল টু কত, এটা আমরা কীভাবে বের করব। তো সেটার জন্য আমরা জানি যে কোনো ভেক্টরকে তার মান ও দিককে অপরিবর্তিত রেখে যে কোনো দিকে স্থানান্তরিত করা যায়। তো এই কনসেপ্টগুলি যদি তোমরা না জানো যে কেন এগুলো হয়, তো সেটার জন্য আমার যে ভেক্টরের প্লেলিস্ট আছে তাহলে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সেখান থেকে তোমরা ভেক্টরের যে আমার বেসিক যে ক্লাস 1 ক্লাস 2 এই ভিডিওগুলি আছে সেখানটা আমি এই জিনিসগুলি আলোচনা করেছি ভালোভাবে, সেটা তোমরা দেখে নিতে পারো। তাহলে এই যে 4টা ভেক্টর আছে এদেরকে আমরা এইভাবে কিন্তু সাজিয়ে নিতে পারি, এইভাবে পি ভেক্টর, তারপরে এইভাবে একটা ভেক্টর কিউ ভেক্টর, তারপরে আর ভেক্টর আছে আমাদের আর ভেক্টর, তারপর আমাদের এস ভেক্টর, এইভাবে আমরা 4টা ভেক্টরকে সাজিয়ে নিলাম। এবার আমরা বহুভুজ সূত্রকে যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা বলতে পারি যে বিপরীত ক্রমে গৃহীত এই যে লাস্ট বাহুটা হবে, এই যে লাস্ট বাহুটা এই বহুভুজটার, সেটাই হবে আমাদের কি পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, এটাই হবে আমাদের এই বিপরীতক্রমে গৃহীত টি ভেক্টর, সাপোজ টি ভেক্টর। তার মানে এইভাবে আমরা যে কোনো যদি আমাদের আরবিট্রারি অনেকগুলি ভেক্টর দিয়ে দেয় তাদের আমরা সমষ্টি কিন্তু বের করে নিতে পারি। এটাই হলো বহুভুজ সূত্রের একটা গুরুত্বপূর্ণ প্রয়োগ। আমরা এতক্ষণ ধরে যে বহুভুজ সূত্র নিয়ে আলোচনা করলাম সেটা হলো ভেক্টরের যোগ। এবার আমরা দেখব কোনো একটা ভেক্টরকে কিভাবে বিভাজন করা যায়। ভেক্টরের বিভাজন হলো এরকম যে আমাদের কাছে সাপোজ একটা ভেক্টর আছে, এটা হলো সাপোজ আমাদের এ ভেক্টর। এবার এই ভেক্টরটাকে দুটো এমন উপাংশে যদি ভাগ করা যায়,
অর্থাৎ এই ভেক্টরটাকে যদি আমরা এমন দুটো ভেক্টরে যে কোনো এমন দুটো ভেক্টরে যদি বিভক্ত করে দিতে পারি, সাপোজ সি ভেক্টর আর ডি ভেক্টর, যাতে করে আমাদের ডি ভেক্টর প্লাস সি ভেক্টর মানে যেই দুটি ভেক্টর আমরা ভাগ করলাম তাদের লব্ধিটা আমাদের এ ভেক্টর হয়। যদি আমরা এইভাবে একে দুটো ভেক্টরে বিভাজিত করতে পারি তাহলেই তাকে বলা হয় ভেক্টরের বিভাজন, অর্থাৎ রেজলিউশন অফ ভেক্টর। এবার আমরা ভেক্টর বিভাজনের যে গাণিতিক ফর্মটা হবে সেই ফর্মটা দেখব, যেই ফর্মটাকে ইউজ করে তোমাদের মেইনলি অঙ্কগুলো করতে হবে। তো সাপোজ আমি একই ছবিটা এঁকেছি, এ ভেক্টর, এটাকে দুটো ভেক্টর বিভাজিত করা হয়েছে, সি ভেক্টর আর ডি ভেক্টর। এবার সাপোজ এই যে এই অ্যাঙ্গেলটা আছে এটা হচ্ছে আলফা, আর এই যে এই অ্যাঙ্গেলটা আছে এটা হচ্ছে বিটা। তাহলে এই যে এই ডি ভেক্টরটা আছে আর এই যে এই লাইনটা আছে, এই লাইনটা আর এই লাইনটা এরা পরস্পর সমান্তরাল। তার মানে এটা যদি বিটা হয় অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে আমাদের ছেদক, তার মানে এই দুটো সমান্তরাল, তার মানে এই যে অ্যাঙ্গেলটা হবে এটা হবে আমাদের বিটা, এই অ্যাঙ্গেলটা হবে আমাদের বিটা। আর আমরা জানি ত্রিভুজের একটা ধর্ম থেকে, ত্রিকোণমিতিক ধর্ম থেকে, যে এই কোণটা কি হয়, এই যে এই কোণটা যে থাকে এই কোণটার বিপরীত যে দুটো কোণ হয় অর্থাৎ আলফা আর বিটা তাদের সমষ্টি হয়। তার মানে এই যে এই অ্যাঙ্গেলটা আছে এটা হবে আলফা প্লাস বিটা। তার মানে এই যে এই অ্যাঙ্গেলটা আছে যে আমাদের, এটা কি হয়ে যাবে পাই মাইনাস আলফা প্লাস বিটা, পাই মাইনাস আলফা প্লাস বিটা। এবার সাপোজ আমরা এগুলোর নাম দিয়ে দিচ্ছি ও, এ, বি আর সি, ও, এ, বি, সি। এবার আমরা ত্রিভুজের একটা ত্রিকোণমিতিক একটা সূত্র আছে যেটাকে বলা হয় ল্যামির উপপাদ্য। তো সেই উপপাদ্য থেকে আমরা একটা জিনিস জানি, সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ও, এ, বি, এই যে ত্রিভুজটা আছে এটার থেকে একটু লক্ষ্য করো, ও, এ, বি, এই যে ত্রিভুজটা আছে এইটার থেকে বাই ল্যামিস থিওরেম আমরা বলতে পারি যে ও বি যে কোনো একটা বাহু ত্রিভুজের বাই তার বিপরীত একদম তার অপোজিট যে অ্যাঙ্গেলটা আছে মানে এই বিটা, এইটার সাইন বিটা, এটা সাইন নিতে হবে, সাইন বিটা, এইটা ইকুয়াল টু হবে আর একটা আমরা বাহু নিচ্ছি সাপোজ ও এ, তো ও এ বাই তার বিপরীত যে অ্যাঙ্গেলটা হবে আমাদের অর্থাৎ সাইন কি আছে পাই মাইনাস আলফা প্লাস বিটা, পাই মাইনাস আলফা প্লাস বিটা, এটা ইকুয়াল টু আমাদের হয়ে যাবে লাস্ট যে বাহুটা আছে অর্থাৎ এ বি বাই এটা কি তার বিপরীত দিকের কোণ অর্থাৎ আলফা আছে, মানে সাইন আলফা। তো এটা হচ্ছে আমাদের ল্যামির সূত্র থেকে আমরা পাই যে তার যে কোনো একটা ত্রিভুজের একটা বাহু আর তার বিপরীত দিকের কোণ, এবং এইভাবে ক্রমানুসারে পরবর্তী বাহু এবং তার বিপরীত দিকের কোণ এগুলো সমান হয় এইটা। তো এবার এইখান থেকে আমরা সেই গাণিতিক ফর্মটায় আসবো ভেক্টর বিভাজনের। তাহলে ও বি হবে আমাদের এখান থেকে ও বি ইকুয়াল টু ও এ সাইন বিটা বাই সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা। আর এ বি আমাদের কি হবে, এ বি আমরা জানি এ বি আর সি ও এই দুটো সমান, অর্থাৎ এ বি ইকুয়াল টু সি ও, তাই তো। তাহলে এখান থেকে আমরা আর একটা জিনিস বলতে পারি যে এ বি ইকুয়াল টু কী হবে, এইটা উপরে চলে আসবে, মানে এ বি বা সিও লিখছি, সিও হবে ও এ সাইন আলফা বাই সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা। তো এই দুটো হবে আমাদের যে বিভাজিত যে অংশ দুটি আছে ও বি আর ও সি, এই ভেক্টরটার এ ভেক্টরটার সেই অংশ দুটোর যে মান হবে তাদের মান, মানে সেই অংশ দুটোর মান হবে ও বি, এইটা একটা অংশ আর এটা হচ্ছে আর একটা উপাংশ। এবার আমরা দেখব লম্ব বিভাজনের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে।
অর্থাৎ এবার আমরা যে কোনো একটা ভেক্টর, সাপোজ আর ভেক্টর আছে আমাদের কাছে, এই ভেক্টরটাকে এমন দুটো অংশে বিভক্ত করেছি, এমন দুটো ভেক্টর বিভক্ত করেছি যাতে সেই দুটো ভেক্টর পরস্পর 90 ডিগ্রি কোণ করে। এই যে এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে একটা স্পেশাল কেস হবে, সেটা হলো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আলফা, আর এটা ছিল আমাদের বিটা, এটা ছিল আমাদের বিটা অ্যাঙ্গেল, তো আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি এক্ষেত্রে। তার মানে বিটা ইকুয়াল টু 90 মাইনাস আলফা, তার মানে সাইন বিটা আমাদের কি হয়ে যাবে, সাইন 90 মাইনাস আলফা, সাইন 90 মাইনাস আলফা মানে কস আলফা। একইভাবে আমাদের সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা মানে পাই মাইনাস আলফা প্লাস বিটা, এটা আমাদের কি হবে, আলফা প্লাস বিটা তো আমাদের 90 ডিগ্রি, তার মানে এটা হয়ে যাবে সাইন 90 ডিগ্রি মানে 1। তাহলে এই দুটো জিনিসকে যদি আমরা এখানে অ্যাপ্লাই করি এই দুটো ফর্মুলাতে, তাহলে আমরা পাবো ও বি, এই যে উপাংশটা আছে এইটার যে মান হবে সেটা ইকুয়াল টু ও এ সাইন বিটা, মানে সাইন বিটা মানে আমরা জানি কস আলফা, ও এ কস আলফা বাই এই জিনিসটার আমরা মান আলাদাভাবে বের করলাম যে 1, তার মানে এটা হয়ে যাবে সিম্পলি ও এ কস আলফা, তো এখানটা এ ছিল আমাদের, ও এ এই লেন্থটা ছিল, তার মানে এটা হচ্ছে আমাদের আর কস আলফা। আর সিও বা ও সি যেটা হবে এই কম্পোনেন্টটা, সেটা হবে আমাদের ও এ সাইন আলফা, তো ও এ সাইন আলফাই থাকবে, ও এ সাইন আলফা বাই নিচে হয়ে যাবে আমাদের আবার 1, তার মানে এটা আমাদের হয়ে যাবে আর সাইন আলফা। তার মানে আমাদের যদি আমরা এই অ্যাঙ্গেলটা নিয়ে বিচার করি আলফাটা, তাহলে এই যে মূল ভেক্টরটা আছে আমাদের আর ভেক্টর, তার এই আলফা কোণটা যদি আমরা এইটা নিই, তাহলে এই মূল ভেক্টরটার সাথে যেই অংশটা আমাদের লেগে আছে অর্থাৎ ও বি, এই উপাংশটা আমাদের এই মূল ভেক্টরটার সাথে আলফা কোণে আছে, তার মানে এইটা সংলগ্ন আছে, তো সেই উপাংশটার কি হচ্ছে আমরা আর কস আলফা। অর্থাৎ আমরা আর বিপরীত যেটা আছে মানে এই যে এই উপাংশটা যেটা আছে আমাদের ও সি, সেটার আমাদের ম্যাগনিচিউডটা কত হচ্ছে ও সি আর সাইন আলফা, যদি আলফাটা আমাদের হয় এই অ্যাঙ্গেলটা। তার মানে এটাকে আমরা সহজভাবে মনে রাখি যে এই যে একটা এরকম যদি আমাদের কাছে একটা ভেক্টর থাকে আর ভেক্টর, তাহলে আর এটা যদি আমাদের অ্যাঙ্গেল হয় আলফা, তাহলে এটার সাথে যে লাগা উপাংশটা থাকবে এই আরের সাথে লাগা আছে এই অ্যাঙ্গেলটার দ্বারা, সেই উপাংশটার ম্যাগনিচিউড বা মানটা হবে আমাদের আর কস আলফা। সেজন্য আমরা বলি লাগা কস, আর যে অংশটা খাড়া আছে এই যে খাড়া অংশটা উপাংশটা সেটা হয় আর সাইন আলফা, সেটাকে বলা হয় আর সাইন আলফা, মানে লাগা কস আর খাড়া সাইন। এইভাবে আমরা এটাকে মনে রাখি জাস্ট মনে রাখার জন্য। তো এটা হলো আমাদের এই স্পেশাল দুটো কেস, এটা তোমাদের যে কোনো জায়গায় এরপরে পরবর্তী যখন ফিজিক্সে তোমরা সব কিছু পড়বে সব কিছুতে মোটামুটি এই দুটো সূত্র কিন্তু আমাদের লাগে। তো এই দুটো সূত্রকে তোমাদের কিভাবে আসলো সেটাও দেখতে হবে, এবং লাস্টলি এই জিনিসটাও তোমাদের মনে রাখতে হবে। এইবার আমরা একটা স্পেশাল জিনিস দেখব, সেটা হলো আমাদের কাছে সাপোজ একটা ভেক্টর আছে আর ভেক্টর, এই ভেক্টরটাকে আমাদের লম্ব উপাংশে বিভাজন করতে হবে। তাহলে এখানটায় আমরা এরকম দুটো উপাংশ নিতে পারি, এটা একটা উপাংশ। আবার কেউ তো এইভাবেও উপাংশ দুটো নিতে পারে, এইভাবে একটা আর এইভাবে একটা, এই দুটো মানে কেউ নিতে পারে এ ভেক্টর আর বি ভেক্টর এইভাবে, আবার কেউ নিতে পারে এরকম দুটো ভেক্টর সি ভেক্টর আর ডি ভেক্টর। কারণ আমার ক্রাইটেরিয়াটা হচ্ছে যে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হতে, তাহলে এখানেও আমাদের 90 ডিগ্রি, আবার এইটাও আমাদের 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে এই দুটো ভেক্টরও হচ্ছে ভেক্টরের বিভাজন সূত্র অনুসারে এইটাও লম্ব বিভাজন হচ্ছে আমাদের, আবার এইটাও আমাদের লম্ব বিভাজন সি আর ডি। তার মানে সি ভেক্টর প্লাস ডি ভেক্টর এটা হচ্ছে আমাদের আর ভেক্টর, আবার এ ভেক্টর প্লাস বি ভেক্টর এটাও হচ্ছে আমাদের আর ভেক্টর। তো এখানটা অনেক সময় কনফিউজিং হতে পারে যে আমরা তো এখানটা অসংখ্য এরকম আলাদা আলাদা কম্পোনেন্ট নিতে পারি, আলাদা আলাদা কম্পোনেন্টে বিভাজন করতে পারি, যাতে
সেই দুটো পরস্পর 90 ডিগ্রি হতে পারে। এইভাবে অনেক কম্পোনেন্ট নেওয়া যেতে পারে। তাহলে কি তাহলে তো সবগুলো একই রকম হয়ে গেল, কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা একদমই তাই নয়। কারণ যখনই আমরা এই দুটোর মধ্যে বিচার করি, যখনই আমরা এই দ্বিতীয় জিনিসটাকে ভাবছি সি আর ডি, তখন তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আমরা আলফা অ্যাঙ্গেলটা একটু আগে যে নিয়েছিলাম, আলফা অ্যাঙ্গেলটা অর্থাৎ এই যে এই কোণটা ছিল, সেটা কিন্তু এখন এই সি এর ক্ষেত্রে কিন্তু কমে গেল, এইটা হয়ে গেল। আগে ছিল এইটা, এখন হয়ে গেল এইটা আলফা। তার মানে তাহলে আমরা এই যে এই রিলেশনটা ছিল, যে কোনো একটা রিলেশনই আমরা ভাবি, আর কস আলফা ইকুয়াল টু ও বি, এটা ছিল আমাদের ও, এটা ছিল আমাদের বি, মানে ও বি ইকুয়াল টু আর কস আলফা। তার মানে আর ইকুয়াল টু এই যে এই জিনিসটার থেকে আমরা এখানটা লিখছি, আর ইকুয়াল টু কী হয়ে যাবে, ও বি বাই কস আলফা, আর ইকুয়াল টু ও বি বাই কস আলফা, এইটা। এবার আমাদের আর ভেক্টরটা তো একটা ফিক্সড ভেক্টর, আর ভেক্টরটা একটা ফিক্সড ভেক্টর। তাহলে আর আমাদের পরবর্তীতে যখন নিলাম আলফাটা, তখন কি হয়ে গেল, কমে গেল। প্রথমে আমাদের আলফা ছিল গোটাটা, এর পরবর্তীতে আলফাটা কমে গেল। তার মানে অবশ্যই ও বি এই যে পার্টটা আছে, এই ভগ্নাংশটার এই যে পার্টটা আছে, এই পার্টটাকে এমনভাবে পরিবর্তিত হতে হবে যাতে ও বি বাই কস আলফা এইটা আগেও যা ছিল, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টরে যখন ডিভাইড করেছিলাম তখনও যা ছিল, সি ভেক্টর আর ডি ভেক্টরে যখন বিভাজন আমরা করব তখনও যেন একই থাকে। কারণ আমাদের এইটা ইকুয়াল টু কী হচ্ছে লেফট হ্যান্ড সাইডে আর এইটা আমাদের কনস্ট্যান্ট, তার মানে এই পার্টটাকেও আমাদের কনস্ট্যান্টই থাকতে হবে। তো সেই জন্যই যখনই আমরা আলাদা আলাদা এরকম বিভাজন করব অনেকগুলি, তাদের শুধু অ্যাঙ্গেলটা যে চেঞ্জ হবে তাই না, তার সাথে সাথে কিন্তু মানটাও চেঞ্জ হয়ে যাবে ভেক্টরগুলির। অর্থাৎ সাপোজ আমাদের যে এ ভেক্টর যে ছিল প্রাথমিক, এটার যে মান হবে, এইটা আর সি ভেক্টরের মান কিন্তু কখনোই সমান হবে না। সেটাই আমরা বুঝলাম এই যে এই সূত্রটা থেকে। তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে আমাদের সূত্রটা ঠিকই আছে, এখানটায় কোনো ভুল নেই। আমরা এরকম অসংখ্য উপাংশে ভাগ করতে পারি, কিন্তু তাদের যে অ্যাঙ্গেলটা হবে আলফা আর তাদের যে মানগুলো হবে পরস্পরের, যেমন এ আর সি, এগুলা কখনোই সমান হবে না। এই দুটো এমনভাবে পরিবর্তিত হবে যাতে তাদের যে রেশিওটা হবে সেটা সবসময় আর এর সাথে সমান হয়। আশা করছি যে কনসেপ্টগুলি আমি আজকে আলোচনা করলাম সেগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের যেগুলি আমি আজকে আলোচনা করলাম তার মধ্যে কোথাও কোনো ডাউট থাকে, বুঝতে অসুবিধা থাকে, তাহলে সেটা তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। আমি সেই প্রবলেমটা অবশ্যই সলভ করার চেষ্টা করব। আর এই ভিডিওটিকে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবা এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবা পরবর্তী যে ভিডিওসগুলি হবে তার নোটিফিকেশান পেয়ে যাওয়ার জন্য। আর এই ভিডিওটিকেও তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবা যাতে তারাও এই কনসেপ্টটি ভালোভাবে বুঝতে পারে। তো তোমরা সবাই খুব ভালো থাকবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।